দেখো কিছু কর, আজকে আমরা করবো হচ্ছে বেসপার করে ফুল ফর্ম যদি বলা হয় তাহলে কি বলবো? ভি ফর হচ্ছে ভ্যালেন্স, এস ফর সেল, পি ফর হচ্ছে পেয়ার, ই ফর হচ্ছে ইলেকট্রন, আর আর ফর হচ্ছে রুলস। ঠিক আছে, তাহলে ভ্যালেন্স সেল পেয়ার ইলেকট্রন রুলস। এবার আসি ভ্যালেন্স সেল কাকে বলে, প্রথমে আসি। দেখো আমরা আজকে অ্যাকচুয়ালি দেখবো প্রথমে হেডিং করি আমরা ভ্যালেন্স সেল। বা বাংলায় বলা হয় একে যোজ্যতা কক্ষ বলে। ভ্যালেন্স সেলে যদি বাংলা বলা হয় তাহলে বাংলাতে আমরা কি বলবো? যোজ্যতা কক্ষ বলবো। ঠিক আছে, দেখো ভ্যালেন্স সেলের আমরা যদি বলি তাহলে আমরা কি করবো? প্রথমে দেখো এটা যোজ্যতা কক্ষ বলে একটা কক্ষ আছে। যোজ্যতা কক্ষ কাকে বলে? দেখো যেমন ধর হচ্ছে যদি আমরা সোডিয়ামের ধরো ইলেকট্রন বিন্যাস করেছি, সোডিয়ামে কত অ্যাটমিক নাম্বার? কত? 11। যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তাই তো? তাহলে দেখো এই লাস্ট যে কক্ষপথটা আছে, লাস্ট কক্ষপথ, এই লাস্ট কক্ষপথটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি? ভ্যালেন্স সেল বা বলা হয় যোজ্যতা কক্ষপথ বলা হয়। কি বললাম, বোঝা গেছে? যে লাস্ট যে অ্যাকচুয়ালি কক্ষপথটা আসবে, এই লাস্ট কক্ষপথটাকে বলা হয় অ্যাকচুয়ালি ভ্যালেন্স সেল। কি বললাম, বোঝা গেল? ঠিক একই রকম ভাবে এক্সাম্পল যদি করি আমরা, ধরো এখানে কি আছে? সালফার আছে। সালফার, সালফারে কত বলো? 16। 16 যদি করা হয় তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, দেখো তাই তো? তাহলে এখানে যোজ্যতা কক্ষ কোনটা? এই তিনটা, 3s2 3p4 পুরোটাই যোজ্যতা কক্ষ। এটাই কি আছে? লাস্ট কক্ষপথ তো নাকি? এই লাস্ট কক্ষপথটাকে বলা হয় যোজ্যতা কক্ষপথ বলা হয়, বা ইংলিশে বলে ভ্যালেন্স সেল। কি বললাম, বোঝা গেছে? তাহলে ভ্যালেন্স সেল কাকে বলে এটুকু আশা করি ধারণা পাওয়া গেছে। যেটা লাস্ট যে কক্ষপথ থাকে তাকে অ্যাকচুয়ালি বলা হয় কি? ভ্যালেন্স সেল। কেন একে ভ্যালেন্স সেল বলে? কারণ এই ইলেকট্রনগুলি অ্যাকচুয়ালি কি হয়, এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলি অ্যাকচুয়ালি তোমার কিসে ইয়ে করে? এই ইলেকট্রনগুলি অ্যাকচুয়ালি বন্ধন করতে সাহায্য করে, সেই জন্য একে অ্যাকচুয়ালি বলা হয় ভ্যালেন্স সেল বলে। যেহেতু এই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি কি করে? বন্ধন করতে সাহায্য করে, সেজন্য এই ইলেকট্রনগুলো কি অ্যাকচুয়ালি বলা হয় ভ্যালেন্স সেল। কারণ সবসময় মনে রাখবে যে যারা একদম বাইরের যে কক্ষপথ আছে যে ইলেকট্রন, সেই কক্ষপথগুলি ইলেকট্রনগুলি অ্যাকচুয়ালি কি হয়? এরা বন্ধনে অংশগ্রহণ করে, সেই কারণে এদেরকে বলা হয় ভ্যালেন্স সেল, বা বাংলায় বলা হয় অ্যাকচুয়ালি যোজ্যতা কক্ষ। কি বললাম, বোঝা গেল? এবার যোজ্যতা কক্ষ নিঃশেষ যে ডেফিনেশন বলা হয়, ডেফিনেশন কি বলবো, সংজ্ঞা কি বলবো বলো? যোজ্যতা কক্ষ যদি সংজ্ঞা বলে তার সংজ্ঞা কি বলবো? বলবো একদম শেষ যে কক্ষপথটা আছে কোনো পরমাণু, একদম শেষ যে কক্ষপথ, এই শেষ কক্ষপথটাকে যে ইলেকট্রন বিন্যাস, ওই ইলেকট্রন বিন্যাসকে অ্যাকচুয়ালি কি বলা হয়? ওকে বলা হয় যোজ্যতা কক্ষপথ। কি বললাম, বোঝা গেল? এরপরে আসি, দেখো দুটো ক্ষেত্রে তো 3 আছে, 3টাই তো শেষ কক্ষপথ না? 3 যতগুলো তো থাকবে সব করে শেষ কক্ষপথ। এখানে 3 দেখো, লাস্টের দেখো 3 দেখো একটাতেই আছে, এখানে কটাতে আছে? দুটো লাস্ট করলাম। কি বললাম, বোঝা গেছে? হয়েছে? এবার দেখো তার ভ্যালেন্স সেল নিয়ে কোনো ডাউট নেই তো? এরপরে আসি, দেখো এই ভ্যালেন্স সেলের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলোকে দুভাগে ভাগ করা হয়। কারণ এই ভ্যালেন্স সেলের যে ইলেকট্রন যেগুলো দেখতে পাচ্ছ ভ্যালেন্স সেল ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে দুভাগে ডিভাইডেড করা হয়। একটা হচ্ছে এই ইলেকট্রনগুলোকে বলা হয় বন্ডিং ইলেকট্রন,
আর আরেকটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং, বলা হয় নন বন্ডিং ইলেকট্রন। কি বললাম, বোঝা গেছে? এই ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলোকে আবার কভাগে ভাগ করা হয় দু ভাগে, একটা হচ্ছে বন্ডিং আর একটা হচ্ছে কি নন বন্ডিং ইলেকট্রন। একটা বন্ডিং ইলেকট্রন আর একটা হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন। বলো, বন্ডিং এ যারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ডিং বল, সব বলছে চাপ নিচ্ছ কেন, লেখো তারপর আসছে, ঠিক আছে? তাহলে আমি কি করবো? আজকের দিনটা কষ্ট করে নাও। দেখো, তাহলে আমরা যদি আসি, বন্ডিং ইলেকট্রন কাকে বলে? যারা অ্যাকচুয়ালি তোমার কোনো একটা মৌলের সঙ্গে বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে অ্যাকচুয়ালি কি বলা হয়? বন্ডিং। আর যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে কি বলা হয়? নন বন্ডিং ইলেকট্রন বলে। লিখে রাখতে পারো যে এখানে কি লেখা হয়, তোমার যারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ডিং ইলেকট্রন, আর যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে কি বলা হয়? নন বন্ডিং ইলেকট্রন। হয়েছে? এবার দেখো, এই নন বন্ডিং ইলেকট্রন যদি একসঙ্গে জোড়া আকারে থাকে, একসঙ্গে অর্থাৎ দেখা গেল কি আছে, দুখানা নন বন্ডিং ইলেকট্রন আছে, মানে কি বলতে পারি? নন বন্ডিং ইলেকট্রনের জোড়া বলতে পারি তো? না, পারি না? পারি। এই নন বন্ডিং ইলেকট্রনে যখন জোড়া থাকবে তখন তাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে, বা ইংলিশে বলা হয় লোন পেয়ার। যখন অ্যাকচুয়ালি কি হয়, নন বন্ডিং ইলেকট্রনগুলো একসঙ্গে জোড়া আকারে থাকে যখন, তখন তাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বা ইংলিশে বলে অ্যাকচুয়ালি কি লোন পেয়ার। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা ইংলিশে বলে অ্যাকচুয়ালি হচ্ছে কি লোন পেয়ার বলে। আশা করি লোন পেয়ার কি জিনিস বোঝা গেছে। লোন পেয়ার মানে যারা অ্যাকচুয়ালি বন্ধনে অংশগ্রহণ করে না তাদের জোড়াকে অ্যাকচুয়ালি কি বলা হয়? লোন পেয়ার। আর বন্ডিং ইলেকট্রন কাকে বলে? যারা অ্যাকচুয়ালি কি হয়, যারা অ্যাকচুয়ালি বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে অ্যাকচুয়ালি কি বলবো? বন্ডিং ইলেকট্রন বলবো। কি বললাম, বোঝা গেছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। হয়েছে? এবার আমরা প্রথমে বার করা শিখি যে কোনো একটা ইয়ের মধ্যে, কোনো একটা তোমার অণুর মধ্যে, সেই কোনো একটা মৌলের অ্যাকচুয়ালি কি হয়, লোন পেয়ার কতগুলো আছে সেটা বার করার চেষ্টা করি। অর্থাৎ লোন পেয়ার কতগুলো থাকবে সেটা বার করার চেষ্টা করবো, শিখবো কিভাবে লোন পেয়ার বার করতে হয়। কি বললাম, বোঝা গেছে? যেমন ধরো, যদি এরকম একটা মৌল তোমাকে বলে দেয় যে ধরো তোমার এখানে আছে NO2, এই মৌলটার অ্যাকচুয়ালি নাইট্রোজেনের কতগুলো লোন পেয়ার আছে, এটা বার করব কি করে? তাহলে বার করার জন্য প্রথমে আগে আমরা কি করব, একটা ফর্মুলা ডিরাইভ করব, সেই ফর্মুলা থেকে আমরা যে কোনো মৌলের লোন পেয়ার বার করার চেষ্টা করব। কি বললাম, বোঝা গেছে? এরপরে আসি দেখো, তাহলে প্রথমে আমরা হেডিং করি লোন পেয়ার বার করা, কি করে বার করা ফর্মুলা দেখি আমরা। বুঝি এটা? বুঝবো? প্রথমে আমরা হেডিং করলাম সেটা হচ্ছে কি লোন পেয়ার। প্যাকেটে আমরা লিখলাম কি LP। ঠিক আছে? দেখো, লোন পেয়ার বার করার জন্য ফার্স্ট আমরা কি করব, যে মৌলটা লোন পেয়ার বার করতে চাইছি, যেমন ধরো এখানে আমরা বার করতে চাইছি কার্বন ডাই অক্সাইডের, ধরো কার্বন ডাই অক্সাইডে কার বার করতে চাইছি? কার্বনের বার করতে চাইছি। যার লোন পেয়ার বার করতে চাইছি তার শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে সেটা দেখবো ফার্স্ট। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ আমরা ফার্স্ট দেখলাম
তো যারা অ্যাকচুয়ালি একদম শেষ কক্ষপথ দেখবো, যেটা শেষ কক্ষপথ কি আছে, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, সবসময় তো 4 থাকবে না। তাই আমি ধরে নিলাম লাস্ট অরবিটাল বা সেল লিখি, লাস্ট সেল ইলেকট্রন নাম্বার, এটা ধরে নিলাম কত আছে ভি। কোনো সময় 2 থাকবে, কোনো সময় 4 থাকবে, কোনো সময় কি থাকবে 6 থাকবে। সেই জন্য আমি কত ধরে নিলাম, এটা ভি ধরে নিলাম। হয়েছে। এরপরে আসে দেখো 2 নাম্বার, খুব ভালো করে বুঝবে। এরপরে দেখো দেখো এখানে দেখো অ্যাকচুয়ালি লাস্ট সেল, দেখো আমরা কি করেছি, লাস্ট সেল ইলেকট্রন নাম্বার আমরা কতবার ধরে নিয়েছি, ভি ধরে নিয়েছি। এবার দেখো এই কার্বন দেখো অক্সিজেনের সঙ্গে কটা কইলে করে বন্ধন করে, অক্সিজেন কটা করে বন্ধন করে, 2টো করে। তার মানে নিশ্চয়ই এই দেখো কার্বন দেখো এর বন্ডিং এ বা বন্ধনে অংশগ্রহণ করেছে একটা অক্সিজেনের জন্য 2টো করে। 2টো অক্সিজেনের জন্য কটা করবে, 4টে। কি বললাম, বোঝা গেল না যায়নি? না বোঝা গেলে বলো আর একবার। একটা কার্বন দেখো অক্সিজেনের সঙ্গে কটা করে বন্ধন করেছে, 2টো করে। কারণ কার্বন সবসময়, অক্সিজেন সবসময় কটা করে বন্ধন করে, 2টো করে। যদি এরকম থাকতো IF3, তাহলে এখানে যদি আমরা I এর বার করতাম যদি, তাহলে F এখানে কটা করে বন্ধন করে, F বন্ধন করে একটা করে বন্ধন করে, F বন্ধন করে কটা করে, একটা করে বন্ধন করে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কটা টোটাল অ্যাকচুয়ালি F আছে, 3টে। তাহলে বলতে পারি আয়োডিন দেখো কি আছে, 3টে ইলেকট্রন দেখো বন্ডের সঙ্গে গ্রহণ করেছে। কি বললাম, বোঝা গেল না যায়নি? বলো। না বোঝা গেলে ফের বলবো আরেকবার। দেখো এখানে I আছে, এই I এর দেখো শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, বলো বলো। I এর শেষ কক্ষে কটা ইলেকট্রন, আয়োডিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন, কি করেছে, আয়োডিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আমি জানতে চাইছি। আয়োডিনের শেষ কক্ষে 7টা ইলেকট্রন। জানবে 17 নম্বর গ্রুপে সবার শেষ কক্ষে 7টা করে ইলেকট্রন আছে। তাহলে আয়োডিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। এবার দেখো ফ্লুরিন আয়োডিনের সঙ্গে কটা করে বন্ধন করে, একটা করে বন্ধন করে। তাহলে বলতে পারি একটা ফ্লুরিন একটা আয়োডিনের সঙ্গে একটা করে বন্ধন করেছে। তাহলে তিনটে ফ্লুরিন আয়োডের সঙ্গে কটা বন্ধন করবে, 3টে। এখানে অ্যাকচুয়ালি কি আছে, বন্ডিং ইলেকট্রন আছে। কি বললাম, বোঝা গেছে? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন 2টো করে বন্ধন করছিল, তাহলে এখানে কটা হবে, 4টে হবে। কি বললাম, বোঝা গেল? যেমন ধরো এরকম আছে, এক্ষেত্রে দেখো যদি আমি এর বার করি, জেননের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, জেনন কত নম্বর গ্রুপে, 18। তার মানে কটা আছে, 8টা। ঠিক আছে, অষ্টমনে 8টা আছে। এবার দেখো এখানে ফ্লুরিন দেখো কটা করে বন্ধন করে, একটা। কটা অ্যাকচুয়ালি বন্ধনে অংশগ্রহণ করছে জেনন, 6টা। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা লিখলাম এখানে বন্ডিং ইলেকট্রন। এটা সমান আমরা কি দিলাম, X দিলাম। বন্ডিং ইলেকট্রন কত আমি লিখলাম, X। যদি কোনো সময় ক্যাটায়ন থাকে, অনেক সময় থাকতে হবে, দেখবে ক্যাটায়নের পরিমাণ সমান ধরে নিলাম কত, C। 4 নম্বর লিখলাম আমরা অ্যানায়ন, অ্যানায়নের পরিমাণ সমান লিখলাম আমরা A। ঠিক আছে। এবার দেখো ক্যাটায়নের পরিমাণ কত ধরলাম, C। অ্যানায়নের পরিমাণ কত ধরলাম, A। অনেক সময় থাকবে ক্যাটায়ন অ্যানায়ন থাকতে পারে। ঠিক আছে, তাহলে লোন পেয়ার বার করার ফর্মুলা কি, V - X। ঠিক আছে, -C + A/2। মানে ভিটা কি, লাস্ট সেল ইলেকট্রন নাম্বার, এক্সটা কি বন্ডিং ইলেকট্রন, সিটা ক্যাটায়ন, আর এটা হচ্ছে কি অ্যানায়ন। আসছি সব বলছি। ঠিক আছে, এবার দেখো
আমরা যদি একটা একটা করে যদি আমরা কয়েকটা মৌলের যদি বার করি তাহলে পেয়ে যাব। প্রথমে আসি কার্বন ডাই অক্সাইডের লোন পেয়ার বার করবো। দেখো কার্বন ডাই অক্সাইডের লোন পেয়ার যদি বার করি, কার্বন ডাই অক্সাইড শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে কার্বনের? 4টে। তাহলে ভি এর মান কত হবে? 4। এক্স এর মান কত হবে? 4। তাই তো 4টি তো বন্ধন করেছে তো 4। আর সি আর এর কোনো মান আছে? তাহলে 0 হবে এগুলো। তাহলে এখানে লোন পেয়ার কতগুলো হবে? 0/2 মানে কত? 0। তাহলে কোনো লোন পেয়ার নেই এখানে। কি বললাম বোঝা গেল না যায়নি? বোঝা গেছে। এবার এটাতে আসি IF3। আই এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে বলো? 7। তাহলে ভি এর মান 7 বসাও। সাত বসাও। বসিয়েছো? এবার দেখো এক্স এর ভ্যালু কত এখানে? 3। কত আসছে বাই 2? কত আসছে? 2। 2 তেমনটা লোন পেয়ার তাহলে কতগুলো আছে? 2টো। যদি আরো বলি, যেমন বল লেখো যদি SO2 বলো। কত আসছে? 6। 2 করে আসছে 1 হবে। 6 সালফার শেষ কক্ষে কটা আছে? 6টা। সালফার কত নম্বর গ্রুপের মৌল? 16। তো 16 নম্বর মানে লাস্টে কটা থাকবে? 6টা থাকবে। আর অক্সিজেন কটা করে হয়? 2টো করে। টোটাল তাহলে কত হবে? 4। তাহলে কি হবে? 6 - 4 বাই 2 1। হয়েছে? যেমন যদি আমরা বলি NO2 প্লাস নাইট্রোজেন শেষ কক্ষে কত? 5। অক্সিজেনের জন্য কত হবে? 4। ক্যাটায়ন আছে দেখো একটা। ক্যাটায়ন থাকলে কি হয়? আর ক্যাটায়ন থাকলে কি হয়? ফর্মুলা কি? -C আছে। তাহলে কতগুলো ক্যাটায়ন আছে? একটা ক্যাটায়ন আছে। তাহলে কি করব? 5 - 4 মাইনাস 0/2 তোমার 0 হবে ক্যাটায়ন বাই 2। তাহলে কত হবে? ক্যাটায়ন মানে সরি এখানে ক্যাটায়ন মানে 1 আছে এখানে 1 তো 0 অবশ্যই 0 হয়েছে। যদি বলা হয় NO2 মাইনাসের কত আছে? NO2 মাইনাস হ্যাঁ তাহলে কি হবে বলো কত? তো 1/2 ভালো করে দেখে বলো কত আসছে। 1 হবে হয়েছে। কেন হবে না? যদি এখন বাচ্চা ছেলের অঙ্ক শেখাতে হয় তো মুশকিল। 5 - 4 + 1 বাই 2 কত হয়? কত হয় রে? 1। তাহলে 1 হবে। এখানে আনাও না তাহলে কি হবে? প্লাস হবে। ঠিক আছে +1 করেছি হয়েছে। যদি এরকম বলা হয় NO3 মাইনাস
কত আসছে রে? 1 কবে থেকে -1 আসছে আবার। লোন পেয়ার যদি কারো -1 হয় 0, কারো লোন পেয়ার যদি -1 হয় রে 0 হতে পারে, কিন্তু -1 হবে। যা মাঝে মধ্যে আবিষ্কার করছিস। স্যার ভুল না হলে তো ঠিক আছে। হ্যাঁ ওই তো বলছি, মাঝে মধ্যে যে আবিষ্কার করছিস, খবর পেয়ে গেলে খবর পেয়ে গেলে তুই নিয়ে চলে যাবে। হয়েছে? এবার দেখো, যদি এটা বলি i3 মাইনাস, কি করে বার করবে? দেখো i3 মাইনাসটা কি হয় বার করে দেখো, আমি আগে শিখিয়ে দিই, তারপরে বানাতে পারবে না এটা করতে। এটাকে আমি ভেঙে এ আমি লিখতে পারি তো i2 মাইনাস, লিখতে পারি না? পারি না? পারি তো। তাহলে এই আইটার বার করো কত আসছে। ওটা 7/2 তো আসছে। আর 7/2 আসছে। হ্যাঁ কিন্তু ওটা এই আয়ের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে রে? 7টা। আর আয়োডিন কটা করে বন্ধন করে? 3টে করে, 1টা করে। তাহলে এখানে কটা আয়োডিন আছে? তো 7 - 2, 3টা স্যার। আবার কি আছে তার উপরে মাইনাস আছে, তাহলে কি হবে? +1। তাহলে কত হবে? /2। 3টা স্যার। 3টে আসছে। বাচ্চা ছেলে যোগ বিয়োগ রে, যেমন ছোটবেলায় যেমন ক্লাস 1-2 এ যখন যোগ বিয়োগ শেখানো হতো, সেরকম তো যোগ বিয়োগ। তাহলে লোন পেয়ার বার করা শিখলাম, ঠিক আছে? এবার আসি, দেখো হয়েছে। এবার আসি বন্ড পেয়ার। এবার রিডিং করো বন্ড পেয়ার। বন্ড পেয়ার দেখো, রিডিং করা যাক বন্ড পেয়ার। বন্ড পেয়ার বার করা খুব ইজি। সেটা হচ্ছে কি, যে সংখ্যাটা থাকবে, যেমন ধরো এখানে IF7 দেখতে পাচ্ছ তো, এইখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাই হচ্ছে অ্যাকচুয়ালি বন্ড পেয়ারের সংখ্যা। কি বললাম, বোঝা গেছে? যেমন ধরো XeF6, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাই হচ্ছে বন্ড পেয়ারের সংখ্যা বা বন্ধন জোড়ের সংখ্যা। বন্ড পেয়ারের বাংলা যদি বলা হয় তাহলে কি বলবো? বন্ধন জোড়ের সংখ্যা। যদি বলা হয় এখানে XeF3 ক্ষেত্রে কত হবে? তাহলে এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা, হ্যাঁ বন্ড পেয়ারের সংখ্যা। তখন লোন পেয়ার কি বার করলি? সংখ্যা বার করছিলি না কি বার করছিলিস? সংখ্যা। তাহলে এখানে সংখ্যাটাই বলছি আমি, ঠিক আছে? হয়েছে? তাহলে আমাদের বন্ড পেয়ারের সংখ্যা, লোন পেয়ারের সংখ্যা বার করা গেল। বন্ড পেয়ারটা তুলনামূলক তোমাকে একটুখানি হলো ক্যালকুলেশন করতে হচ্ছে। লোন পেয়ার বার করা, বন্ড পেয়ার তো কি হবে, অন্ধ হলেও বার করতে পারবে, পারবে তো? হ্যাঁ, ও তাও সে কোশ্চেনটা তো শোনাবে স্যার কেউ। হ্যাঁ, কোশ্চেন কেন শোনা, রাত থেকেও বড় কথা দেখবে। কোনোদিন দেখবে তুমি যদি অ্যাক্সিডেন্ট হও তাও হতে পারো, কিন্তু যে অন্ধ সে কোনো অ্যাক্সিডেন্ট করবে না কোনোদিন। তোমার তো অ্যাকচুয়ালি এদিকে অত ট্রেনে তো অত ইয়ে দেখতে পাওয়া যায় না, অন্ধ ভিখারি দেখতে পাওয়া যায় না এদিকে অত। তুমি যদি কোনো কলকাতা সার্কেলের দিকে যাও যদি, ঠিক আছে, তোমার সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, যে অন্ধ তার সঙ্গে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না। তোমার থেকে এত সেন্সিয়ার থাকে দেখবে, ঠিক আছে? তো যেহেতু একটা ইন্দ্রিয় কম থাকে যার, তার তেমনি অন্য ইন্দ্রিয়গুলো সেই ইয়েটার কাজ করে দেয়, অনেক সেন্সিবল হয় তার থেকে। তোমার যদি ধরো মানে
চোখ তোমার 5টা ইন্দ্রিয় আছে আর কারোর ধরো 4টে ইন্দ্রিয় আছে, বাকি 4টে ইন্দ্রিয়ের 5 নম্বর ইন্দ্রিয় কাজ করে দেয় ওদের, ঠিক আছে? অনেক সেন্সিবল হয় ওরা। যাই হোক, তো এরকম হচ্ছে ব্যাপার। হয়েছে বন পেয়ার, হয়েছে বন পেয়ার, লোন পেয়ার, আশা করি দুটি বোঝা গেছে। এবার আমরা আসি ভেসপারের রুলসে। এবার এতক্ষণ ধরে আমরা ভেসপারে ঢুকনি, এবার ভেসপারের রুলসে ঢুকবো, ঠিক আছে? ভেসপার রুলস আসি, প্রথমে লেখো ভেসপারের টোটাল 5টা ল আছে, 5খানা রুলস আছে প্রথম, ঠিক আছে? তাহলে আমরা এই ভেসপার থেকে বেসিক্যালি কি জানবো দেখো আগে, কি কি এখান থেকে জানা যায়। 1 নম্বর কেস এখান থেকে জানা যায়, আমরা জানতে পারি ভেসপার থেকে, সেটা হচ্ছে এদের স্ট্রাকচার জানতে পারি বা গঠন। স্ট্রাকচার বা যদি বাংলায় বলা তাহলে কি বলবো, গঠন। অর্থাৎ এদের আমরা কি জানতে পারি, গঠন জানতে পারি। আর 2 নাম্বার যদি আমরা বলি সেটা কি জানবো, বন্ড অ্যাঙ্গেল জানবো। বন্ড অ্যাঙ্গেল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আছে, হ্যাঁ বন্ধন কোণ বলতে অ্যাকচুয়ালি কোন কোনটাকে বোঝায় সেটা এবার আসি। দেখো দেখো এখানে এখানে ধরো এ আর বি এর সঙ্গে ধরো এরকম বন্ড করে আছে। এবার দেখো এর দুটো বন্ধন কোণ হতে পারে, একটা এই দিক থেকে হতে পারে, তাই তো, আর একটা দেখো উল্টো দিক দিয়ে হতে পারে, দেখো তাই তো। কারণ কেউ কেউ তো বলতে পারে এটাও তো বন্ধন কোণ, না কোণ না, কোণ তো। সবসময় মনে রাখবে যেটা কম হবে সেটা নেবে, যেটা বেশি সেটা নেবে না। কোনটা কম, নিচেরটা। তাহলে এইটাকে বন্ধন কোণ বলবো, এটাকে বলবো না। অর্থাৎ যদি বলা হয় বি এ বি, এই কোণটা অ্যাকচুয়ালি কোন কোণটা বলবো, এই নিচের কোণটা বলবো, উপরেরটা বলবো না, যেটা কম সেটা বলবো। এটাই তো আমরা করে থাকি। আমাদের একটা ত্রিভুজের যদি বলা হয় এটা 60 ডিগ্রি, আমরা তো এই কোণটা কি কোনোদিন বলি, বলি না। কোনটা বলি, যেটা কম সেটা বলি, ভেতরেরটা বলি। এখানেও তাই, বলার কি আছে। বন্ধন কোণ যেটা নিচে, যেটা এই দুটোর মধ্যে দুটো কোণ হয়, যেটা কম হবে সেটা নেবো, যেটা বেশি সেটা নেবো না। বন্ধন কোণে যে কোণটা কম হবে সেটা নেবো, যেটা বেশি হবে ওটা নেবো না। এখানে পড়ছি এখন এতদিনে আমরা কোন কোণটাকে নিয়েছিলাম, ভেতরেরটা। আমরা কি কোনই বলি নাকি এই কোণটাকে বলি নাকি, এটা বহিস্থ কোণ, বাইরের কোণ এটা, ঠিক আছে? ভেতরের কোণটা ধরা হয়, হয়েছে? তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারছি, স্ট্রাকচার জানতে পারছি, আর কি জানতে পারছি, বন্ড অ্যাঙ্গেল। কিভাবে স্ট্রাকচার আর বন্ড অ্যাঙ্গেল জানবো দেখো। প্রথমে লেখো ফার্স্ট ল বা ফার্স্ট রুলস। 5টা সূত্র আছে, একটা একটা করে আমরা দেখো। প্রথম সূত্রটা, 5টা সূত্র, প্রত্যেকটা সূত্র অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে কখন কোন সূত্রটা আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব। কারণ 5টা সূত্র অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, যে ঘুলিয়ে যায় যে কোনটা অ্যাকচুয়ালি আমি ব্যবহার করব। তাহলে প্রথমে আসছি ফার্স্ট রুলসে। দেখো ফার্স্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ব্যবহার করব। দেখো কখন ফার্স্ট রুলস ব্যবহার করব, যখন লোন পেয়ার কি থাকবে, 0 থাকবে। লোন পেয়ারের সংখ্যা কত থাকবে, 0, তখনই ফার্স্ট ল অ্যাপ্লিকেবল, না হলে ফার্স্ট ল অ্যাপ্লিকেবল না। কি বললাম, বোঝা গেছে না যায়নি? অর্থাৎ কখন অ্যাকচুয়ালি আমরা নেবো, কখন অ্যাকচুয়ালি ফার্স্ট ল করবো, যখন লোন পেয়ার সংখ্যা 0। দেখো যে মলিকুলগুলোতে লোন পেয়ার, দেখো আমি এতক্ষণ ধরে বার করলাম, যে মলিকুলগুলোতে লোন পেয়ার দেখো 0 হয়েছে তাদের ক্ষেত্রেই দেখো এই ফার্স্ট ল প্রযোজ্য হবে। যেমন ধরো একটু আগে করলাম CO2 করেছি, দেখো NO3 মাইনাস করেছি, দেখো তাই তো। এইগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই সূত্র ফার্স্ট লটা প্রযোজ্য করতে পারবো। কি বললাম, বোঝা গেছে? এরপরে আসি দেখো, এরপরে আসি দেখো, যদি এখানে আমরা বলি লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, এটার সমান যদি 2 হয় কোনদিন, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার সমান যদি 2,
কিন্তু আমরা অলরেডি বলে দিচ্ছি লোন পেয়ারের ভ্যালু কত, 0। তাহলে বন্ড পেয়ার তাহলে কতগুলো আছে, 2 আছে। কি বললাম, বোঝা গেল না? যায়নি না? বোঝা গেলে বলো, বোঝা গেছে? কিছু নেই। লোন পেয়ার 0 হলে এটা সমান 2, তাহলে বন্ড পেয়ার কত হবে, অবশ্যই 2 হতে হবে। তাহলে যদি এরকম হয় তাহলে মলিকুলটাকে দেখতে কিরকম হবে, AB2 টাইপের। মলিকুলটা দেখতে কিরকম হবে, দেখো এখানে দেখো বন্ড পেয়ার কত হবে, এই সংখ্যাটাই তো বলেছিলাম কি বন্ড পেয়ার, তো তাহলে এখানে সংখ্যাটা কত আছে, 2। এটা অ্যাকচুয়ালি কি বলতে পারি, এটা হচ্ছে তোমার কি বন্ড পেয়ার। দেখো দুটো বন্ড পেয়ার আছে দেখো। তাহলে এই স্ট্রাকচার কি রকম হবে, এটা হচ্ছে স্ট্রাকচার। এ দুদিকে দুটো বি, এর বন্ড অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। বুঝছে? এবার যদি লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের ভ্যালুটা 3 বেরোয়, যদি হতেই পারে 3, তাহলে লোন পেয়ার এখানে কত, 0। তাহলে বন্ড পেয়ার কত আছে, তাহলে এটা দেখতে কিরকম হবে, AB3। ঠিক আছে, এর গঠন কেমন হবে, এরকম টাইপের দেখতে হয়। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়, এই যে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এতদিন দেখছি আর 9 তো এই সময় তো হয়তো না স্যার, আমাদের আগার সময় তো হতো। ও হয়ে যাচ্ছে। এখন পরীক্ষাতে যাবে। পিছনে সবই লেটে চলছে তো এবছর। হ্যাঁ হচ্ছে, কি বললাম বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এটার মধ্যে, আর বলে রাখি প্রত্যেকটা অ্যাকচুয়ালি বলে প্রত্যেকটা অ্যাকচুয়ালি তোমার যে স্ট্রাকচারের নাম আছে, উপরের স্ট্রাকচারটার নাম লিখে রাখো সরল রৈখিক। হয়েছে? নিচের স্ট্রাকচারের নাম লিখে রাখো সমতলীয় ত্রিভুজাকৃতি। সমতলীয় ত্রিভুজাকৃতি। হয়েছে? এরপর ফের আসছি ফোর্স সমান। ফোর্স সমান আমরা কি বলবো, AB4। তাহলে এটা দেখতে কিরকম হয়, এটা হয়। হয়েছে? ওরকম নয় রে, ওইটা আমি রকম দিলাম যোগ চিহ্নের মতো, আগলে যোগ চিহ্নের মতো নয় রে, চোখের সামনে ভুল লিখছে রে। হয়েছে? তিনটে দেখো নিচের দিকে একটু হেলে আছে, দেখো দেখো এখানে দেখো বন্ড অ্যাঙ্গেল, এই যে বন্ড অ্যাঙ্গেলটা হয়, এই বন্ড প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেলই সমান। এখানে এই বন্ড অ্যাঙ্গেলটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। বা এটাকে অনেক সময় কি হয়, অনেক বই, বিশেষ করে এনসিইআরটি বইয়ে যদি দেখো, তাহলে এটাকে 28টাকে 30 করে দিয়েছে। 30 মিনিট মানে কি বলতে পারি, হাফ ডিগ্রি বলতে পারি না, পারি না। তাহলে এটাকে এনসিইআরটির বইয়ে বলা আছে এটা 0.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। হয়েছে?
হয়েছে রে? এটা লেখো, স্ট্রাকচার কিরকম? চতুস্তলকীয় স্ট্রাকচার। চতুস্তলকীয় স্ট্রাকচার। কানে কম শুনছি নাকি রে? ঠান্ডায় কানগুলো একটু খুলে রেখে দে। ঠান্ডা লাগবে তো। ঠান্ডা লাগে, লাগুক, অসুবিধা নাই, কিন্তু হয়েছে। এরপরে দেখো, আমরা যদি আসি 5, ঠিক আছে, তাহলে এটা কিরকম হবে? AB5। এখানে দেখো এর গঠন কিরকম হয়? এটা এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। না আঁকতে পারছি না, না স্যার, ছবি আঁকতে পারি না স্যার। তাহলে বায়োলজিতে কি করে তাহলে মাধ্যমিক পাস করলি? ওটা স্যার সারা বছর ধরে একটা চিত্র করি। ও, চোখ খুলে হয় চোখ না হলে আর ক্রোমোজোম ওটা মোটামুটি ওটাই এমনিতেই হয়ে যায়। ওটা ক্রোমোজোমটা কভার ছিল। আর 11-12 নেই বায়োলজির ছবি আঁকা নেই? ও তাহলে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও হয়েছে হয়েছে রে। এবার দেখো এখানে দেখো দু রকমের বন্ড অ্যাঙ্গেল আছে। দেখো এই যে বন্ড অ্যাঙ্গেলটা আছে, এইটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে বলো? এটা ঠিক দেখো, এইটার সঙ্গে এটা দেখো সিমিলার। দেখো কত? 120। আর দেখো এই বন্ড অ্যাঙ্গেলটা কত? 90 কত এটা? 90। আর এটা পুরোটা 180। ওটা কত দরকার নেই, দুটো জানলেই হবে। এই স্ট্রাকচারের নাম লিখে রাখো, ত্রিকোণীয় দ্বিপিরামিডাল। ত্রিকোণীয় দ্বিপিরামিডাল। গল্প করিস না রে, এদিকে শোন, এদিকে গল্প বাড়ি গিয়ে করবি। হোস্টেলে গিয়ে ত্রিকোণীয় দ্বিপিরামিডাল হয়েছে। ত্রিকোণীয় দ্বিপিরামিডাল। এর উপরেরটা মুছি আমি। আর ওই পাশে হ্যাঁ, আর কি আছে? 6 আর 7 আছে। দেখো এবার যদি 6 হয়, যদি 6, ঠিক আছে, যদি 6 হয় তাহলে 6 হলে এর অ্যাকচুয়ালি হবে AB6, হ্যাঁ তাই তো? AB6, AB6 হলে কিরকম স্ট্রাকচার হয়? এর হচ্ছে দেখো দেখতে পারি না। এটা এখানে সব বন্ড অ্যাঙ্গেল গুলো, যত বন্ড দেখতে পাচ্ছ, সমস্ত বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90। তুমি যাই দেখো না কেন সবই 90 হবে। সমস্ত বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। হয়েছে। স্ট্রাকচারের নাম হচ্ছে অষ্টতলকীয় স্ট্রাকচার, বা ইংলিশে বলা হয় অক্টাহেড্রাল। অষ্ট নয় রে, অষ্ট অষ্ট অষ্ট। 8 থেকে কি বলা হয় ছোটবেলায় পড়েছিস না, 8 অষ্ট বসু পড়েছিলিস তো, সেইটা। ও জানি না, কিছু একটা হবে হয়তো। বসু 8 জন ছিল হয়তো। স্যার লিখে দেন তো, বুঝতে পারছি না। লেখো অষ্টতলীয়। আমি ইংলিশে লিখে দিচ্ছি
হলো 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 What? There are English? Octahedral. হয়েছে? এরপরে আসি দেখো। এরপরে আসি এবি 7 যদি হয় তাহলে কি হবে? এ বি 7। তাহলে এটা দেখতে কিরকম হয়? এটা স্যার 8টা তো কিভাবে হচ্ছে ওটাই? ও 6টাকে ওখানে 8টা বলা হয়। এটা হচ্ছে তোমার 72 ডিগ্রি হয়, আর এই বন্ড অ্যাঙ্গেল গুলো হয় হচ্ছে তোমার 90 ডিগ্রি। দেখাতেন তাহলে আমাদের এটা হচ্ছে 90, এটা পঞ্চভুজে কেনে তারপরে উপরে আর নিচে দিয়ে দেয়। এর কত আছে? এই বন্ড অ্যাঙ্গেল গুলো হচ্ছে 72 ডিগ্রি, আর এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আর দেখতে হবে না, ওই যা আছে ওই দেখ ভালো করে, দাঁড়িয়ে দেখ। হ্যাঁ, ও তো পেছনেই আছে, তো ওর পেছনে আবার কে আছে? ও, এটা পঞ্চকোণীয় 720 নয় রে, উফ 72 ডিগ্রি। এ বাপরে, তোদের তাই হয় কোনদিন? দুটো শূন্য একই রকম লাগছে? চোখের প্রবলেম আছে। এখন উপায় আছে, ডাক্তার দেখা গিয়ে, ঠিক আছে? যদি ওটা যদি 720 যদি 2টা কিন্তু শূন্য লাগে তাহলে তো মুশকিলের ব্যাপার, ঠিক আছে? বুঝছে? দেখো তাহলে এটা কত আছে? 72 ডিগ্রি, আর হচ্ছে কত? 90। তাহলে একে বলা হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল। দুটো আছে বলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল। পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল, বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে এটাই হচ্ছে এতক্ষণ ধরে যা বললাম, এটাই হচ্ছে ফার্স্ট ল। হ্যাঁ, ফার্স্ট রুল ছিল এটাই, যে এখনো 4টে আছে, এটা 1 নম্বর হলো সবে। এটা 1 নম্বর ছিল। এটা প্রথমে দেখো আমরা হেডিং করেছিলাম, দেখো একদম প্রথমে দেখো হেডিং করেছিলাম, দেখো ফার্স্ট রুলস, তাই তো? তাহলে এটা হচ্ছিল এতক্ষণ ধরে ফার্স্ট রুলস, যেখানে লোন পেয়ার দেখো 0 আছে আর সবটাকে কি আছে? বন্ড পেয়ার থাকে, তাহলে তাকে অ্যাকচুয়ালি বলা হয়, কি বলা হয়? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ল থেকে তাদের আমি প্রত্যেকের স্ট্রাকচার রাখতে পারবো। যেমন কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার কিরকম হবে? বলো বলো, কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার বা গঠন কিরকম হবে? সরল রৈখিক হবে, ঠিক আছে? হচ্ছে যদি বলা হয় NO3- এর স্ট্রাকচার কিরকম হবে?
এটা সরলরৈখিক হবে? না, সমতলীয়। বলো, সমতলীয় ত্রিভুজাকৃতি হবে। হ্যাঁ। ঠিক আছে, যেমন যদি বলে NH4 প্লাস, NH লেখ 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 চতুস্তলকীয়। লেখ। CO2, CO2 গঠন কিরকম হবে? CO2 হচ্ছে সরলরৈখিক। সরলরৈখিক। এরকম CO2 গঠন হবে C মাঝে CO2। যদি NO3 বলি তাহলে কেমন স্ট্রাকচার হবে? সমতলীয়। NO3 মাইনাস এটা। ঠিক আছে, যদি বলা হয় এখানে NH4 প্লাস এর স্ট্রাকচার কিরকম হবে? NH4 প্লাস চতুস্তলকীয়। কি হবে? চতুস্তলকীয়। আর কোনো লোন পেয়ার নেই। না। দেখো, যে সমস্ত জিনিসের লোন পেয়ার নেই তাদের স্ট্রাকচার দেখো আমরা সহজেই আঁকতে পারছি। হ্যাঁ বলো, এতক্ষণ তো যা বললাম এটা ফার্স্ট ল দিয়ে। দেখো, ফার্স্ট ল দিয়ে যাদের লোন পেয়ার নেই তাদের দেখো গঠন আঁকতে পারছি। এখানে বন্ড অ্যাঙ্গেল কত? 180। এর বন্ড অ্যাঙ্গেল 120। এর বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি অ্যাটাচমেন্টও বলতে পারো, বা 109.5 হচ্ছে ডিগ্রি বলতে পারো, একই ব্যাপার। কি বললাম, বোঝা গেছে? টাকা দিয়ে বলতে থাক, পরের দিন দেখা যাবে আবার।